ঠিক আছে। আমাদের যে এই যে হোমওয়ার্কটা ছিল, যেটা আমরা ফার্স্ট হোমওয়ার্কটা, এটা অনেকেই পেরেছে, কিন্তু এই হোমওয়ার্কটা গুটি কতক ছেলে, একজন দুজন পাঠিয়েছে, একজন পাঠিয়েছে এটা। দুজনের আমি দেখেছি, বাকিরা কিন্তু এই হোমওয়ার্কটা পাঠায়নি। ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি একটা প্রিভিয়াস, হ্যাঁ, যেগুলো আমি করিয়েছিলাম ডিভিশন মাল্টিপ্লিকেশন তার উপরে একটু রিজনিং টাইপের, মানে একটু লজিক্যাল টাইপের জিনিস, হ্যাঁ, কেসিনার থেকেই দেওয়া, কেসিনারের থার্ড ক্লাস 3 বই থেকে। যাই হোক, আমরা কিন্তু এটা চেষ্টা করব। যদি এখানে কারো কোনো অঙ্কে ডাউট থাকে আমাকে বললে আমি ক্লাসের শেষে করাবো, এখন এটা যাচ্ছি না। আমরা ফ্র্যাকশন করছিলাম, আমরা কিন্তু ফ্র্যাকশনটা এখন কন্টিনিউ করবো। সৌরদীপ মজুমদার, হ্যাঁ বলো সৌরদীপ। স্যার আমি ওই সবার নিচে স্কোয়ারের অঙ্কটা পারিনি। স্কোয়ারের অঙ্কটা কোনটা বলো তো? এইটা, তাই তো? সাপোজ। ইয়েস স্যার। ফাইন্ড দ্য নাম্বার। এক সেকেন্ড, ঠিক আছে, আমি এখান থেকে কয়েকটা অঙ্ক একটু করিয়ে দিই, যখন আমি খুলেছি তারপরে আমি ফ্র্যাকশনে চলে যাচ্ছি। এই লাস্ট অঙ্কটা বললো সৌরদীপ, ঠিক আছে। এটা বলা হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ স্মল স্কোয়ার ইন দ্য ফলোয়িং ফিগার উইদাউট অ্যাকচুয়ালি কাউন্টিং অল অফ দেম। সো এখানে কতগুলো স্মল স্কোয়ার আছে, সেটার জন্য আমাদের একটুখানি স্মল স্কোয়ার বলেছে, নাম্বার অফ স্কোয়ার বলেনি। কিন্তু নাম্বার অফ স্কোয়ার অনেক আছে, প্রচুর। স্মল স্কোয়ার মানে ছোট ছোট স্কোয়ার, মানে আমি যদি যে কোনো একটাকে বলি যে এই যে এই ব্লু কালার যে করেছি দেখতে পাচ্ছি বোধহয়, এইরকম কতগুলো স্কোয়ার আছে। তো তার জন্য আমাদের রো ওয়াইজ আর কলাম ওয়াইজ, মানে কতগুলো স্কোয়ার আছে একটু গুনতে হবে। এই বরাবর রো ওয়াইজ কতগুলো আছে, একটুখানি জুম করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। পরে জুম আউট করে দেবো। এই, তাহলে আমি যদি গুনতে থাকি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাহলে এদিক বরাবর আছে 18, আর এই বরাবর আছে কতগুলো ফেস? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এদিকেও 18টা আছে। সো 18 ইন্টু 18, দুটো গুণ করলে আমরা টোটাল নাম্বার অফ স্মল স্কোয়ার পাবো। এতে বড় বড় স্কোয়ার গুলো কিন্তু হবে না, মানে এখানে স্মল স্কোয়ার বাদেও বিভিন্ন স্কোয়ার আছে। যেমন ধর যদি কেউ এই স্কোয়ারটাকে ধরে, ধর এই ধর 4 থেকে নিজে স্কোয়ার হবে, এটাও তো একটা স্কোয়ার। এই স্কোয়ার গুলো না, ছোট ছোট কতগুলো স্কোয়ার আছে সেটা জানতে চাইছি। সেরকম হচ্ছে 18 ইন্টু 18। স্যার 18 ইন্টু 18 324। যাই হবে সেটা ক্যালকুলেট করে আমাদের বের করতে হবে। সো if there was 28 rows, how many small square would be there? There are 28 into 18, তাহলে ফার্স্ট অ্যান্সার হচ্ছে টোটাল নাম্বার অফ স্মল স্কোয়ার। স্যার ওদের লিখতে হবে না, ডিটেলস কিছু লিখতে হবে না, জাস্ট ফাইনাল অ্যান্সারটা লিখলেই হবে। তোমরা বুঝতে পেরেছো? ব্যাস। এই যদি 28 রোজ হয়, যদি রো এর সংখ্যা 28 হয়, ইফ দেয়ার ওয়ার, আমি যেটা লিখছি এটা তোমরা কপি করতে পারো, আমি এই পিডিএফটা পাঠিয়ে দেবো, পিডিএফ পাঠানো হবে, কিন্তু তোমরা কপি করবে, কারণ পিডিএফ এর আশায় থাকলে দেখা গেল যে তোমাদের আর করাই হলো না। বলে যতটা পারবে নিজেরা কপি করে নাও, যতটা পারবে। 28 rows, if there are 28 rows, then
এজন্য আমি ক্লাস করতে পারবো না, কেন বাবা? আমার পরীক্ষা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ক্লাস করতে না পারলে দেখি নামটা কি নাম? রুমটা আচ্ছা ঠিক আছে ওম, তাহলে তুই পিডিএফটা দেখে নিস, হ্যাঁ? না করতে পারলে তো কিছু করার নেই, পরীক্ষা আছে যখন। আমি পিডিএফ পাঠিয়ে দেবো। দেন টোটাল নাম্বার অফ স্কোয়ার ইকুয়াল টু 28 ইন্টু 18, কারণ রো যেহেতু বেড়ে গেছে তাহলে হচ্ছে 28 ইন্টু 18। আর সাপোজ দেয়ার আর 32 রোজ অ্যান্ড 28 কলাম, হাউ মেনি স্মল গুণ হবে বি এরটা ইন দিস কেস। সৌরদীপ তাহলে বোঝা গেছে এই ইয়েস স্যার। হ্যাঁ, এর থেকেও ভালো অঙ্ক হয়, যাই হোক সেগুলো যখন আমরা আলোচনা হবে কোনো এক ক্লাস তখন বলবো। আমরা এগুলো সব ক্যালকুলেট করে বের করে নেবো, ব্যাস হয়ে গেছে। আর কেউ এইখান থেকে কারো কোনো যদি কেউ করেছে অথচ কারো কোনো যদি ডাউট থাকে বলো, আমি নাহলে। স্যার হ্যাঁ স্যার বলো। স্যার আপনি যে অ্যান্সার লিখছিলেন বিটা আমার পুরো লেখা হয়নি। আচ্ছা লেখো। দাঁড়া দেখাচ্ছি। This case total number of square. In this case total number of squares. ডিটেলসটা লিখলাম। গুণ করতে হবে, রো রো ওয়াইজ আর কলাম ওয়াইজ যতগুলো পেজ থাকবে সেগুলো গুণ করতে হবে। চলো। ডান। আচ্ছা ঠিক আছে। ডান, তাই তো। আচ্ছা, ফ্র্যাকশনসটা আমরা আগের দিন যেটা করেছিলাম টাইপ অফ ফ্র্যাকশন, মিক্স ফ্র্যাকশন, তারপর থেকে আজকে আমরা শুরু করছি। আজকে আমাদের যে বিষয় দিয়ে শুরু হবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট। স্যার স্যার এগুলো লিখলাম। হ্যাঁ লেখো। স্যার কমপ্লেক্স ফ্র্যাকশন। কমপ্লেক্স ফ্র্যাকশন আমরা একটু পরে করব, আমরা আগে এগুলো করে নিই, কারণ কমপ্লেক্স ফ্র্যাকশন করতে গেলে আমাদের ফ্র্যাকশনের গুণ ভাগাতে শিখে নিতে হবে, ঠিক আছে? ওই জন্য আমি ওগুলো বলছি না, ঠিক আছে? যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলোই বলছি, কারণ বইতে তোমরা যে কোনো বই যদি ফলো করো নিশ্চয়ই তোমরা কোনো না কোনো বই একটা দেখবে, বইতে সবই লেখা থাকে একসাথে। আমি সেগুলোই বলছি যেগুলো একটু কম্পাউন্ড ফ্র্যাকশন বলেও একটা আছে, সেগুলো আমি বলছি না। তোমরা একটু এটা দেখো, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা খুব গুরুত্বপূর্ণ। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে গিয়ে যে দুটো যদি সেম জিনিসকে রিপ্রেজেন্ট করে, দুটো দুটো ফ্র্যাকশন যদি সেম সেম কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে তখন তাদেরকে বলা হয়, মানে একই জিনিস যদি হয় ইকুইভ্যালেন্ট আর ইকুয়াল অ্যাকচুয়ালি সেম। if the if the numerator and denominator multiply, or 1 + 2 * 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2 ^ 3 ^ 2
divide by same number then we get an equivalent হ্যান্ডরাইটিং হয়ে যাচ্ছে তো equivalent fraction if the numerator and denominator multiply তার মানে কি বলা হচ্ছে যে so 2/5 equivalent to 2 into 2 by 5 into 2 4/10 so এই 2/5 আর 4/10 is equivalent with equivalent আর equal actually same মানে equal আর equivalent এর মধ্যে কোনো ডিফারেন্স নেই মানে ভ্যালু টু ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের ভ্যালু ইজ সেম the value লিখে নিন the value of two equivalent fractions are equal only রিপ্রেজেন্টেশনটা আলাদা মানে এই দুটো এই 2/5 is equal to 4/10 they are actually equal only the presentation are different মানে 2/5 আর 4/10 এক যারা কাটাকুটি করতে পারি জানিস যেটাকে আমরা যদি কাটাকুটি করি মানে উপরে আর নিচে যদি সেম জিনিস দিয়ে ডিভাইড করে দিই তাহলে 2/5 ই আমি পাবো তার মানে কি দাঁড়াচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মানে উপরে আর নিচে যদি আমরা সেম জিনিস দিয়ে ক্যান্সেল আউট করি বা গুণ করি তাহলে আমরা কি পাবো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পাবো আমি নিচে নামছি to check whether the two fractions are equivalent we cross multiply the fractions কি বলতে চাইছে 2/5 and 4/10 are equivalent স্যার বলো এই যে 2/5 তাহলে কি এক ঠিক আছে তো আচ্ছা যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে কি হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই দুটোর গুণ সবসময় ইকুয়াল হবে এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ হ্যাঁ দেখ চেক করে 2 into 10 equal to 20 and 5 into 4 equal to 20 okay
এটাও আরেকটা চেকিং মেথড। আমরা তো এমনি ক্যান্সেল আউট করলে তো পাবোই, যে 4/10 কেউ যদি এটাকে ক্যান্সেল আউট করে 2 দিয়ে কাটলো, ধর 2 2 4 5 2 10 ইকুয়াল টু 2/4। দিস ইজ ওকে। এটাও হতে পারে, এইটাও হতে পারে। হুম, এই যে মেথডটা আছে এটাও কিন্তু হতে পারে। হুম, স্যার স্যার এটা ব্ল্যাক কালারের কিসের দাগ? তারপরে এটা কি? কোথায় ব্ল্যাক কালি? ও মাঝে মাঝে লম্বা। হ্যাঁ স্যার। এটা সেকেন্ড পেজে চলে গেছি, মানে ফার্স্ট পেজটা আমার শেষ হয়ে গেছে, আমরা এটা পরের পেজটাতে গেছি, ওই জন্য মাঝে এটা ব্ল্যাক আছে। ওটা কোনো দাগ নয়, মানে আমরা তো পেজের পর পেজ করছি পিডিএফ এ, আমরা যখন পাবো তখন দেখবো যে ওই দুটো পেজ, মানে এটা তো পিডিএফ আকারে পাঠাবো তখন। যাই হোক, এইখানে এইটা আমরা অনেকেই জানি, এটাকে বলা হয় হ্যাঁ লোয়েস্ট। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে রিডিউশন টু লোয়েস্ট টার্ম। এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হয় রিডিউশন বা রিডাকশন টু লোয়েস্ট টার্ম বা লোয়েস্ট ফর্ম বলা হয়, লোয়েস্ট টার্ম কাটাকুটি করাকে। তাহলে একটা অঙ্ক দিচ্ছি, সেটা করো। কোশ্চেন, রিডিউস 84 by 108 to its lowest term। এটাকে লোয়েস্ট টার্ম মানে এটাকে আমাদের এমন একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে যেখানে আর সেটাকে কোনো কমন ফ্যাক্টর দিয়ে কাটা যাবে না। যেমন এইখানে কি করা হয়েছে, এই 2 and 5 দেখ, এটাকে আর কাটাকুটি করা যায় না, মানে এর ডিনোমিনেটর আর নিউমিনেটর হচ্ছে কোপ্রাইম, আর ক্যান্সেল আউট হচ্ছে না। এটাকেও সেরকম ভাবে আমাদের রিডিউস করতে হবে। তোরা দেখি করে আমাকে বল তো কত আসে, তারপরে আমি করিয়ে দিচ্ছি। স্যার ডান। কত এসছে? 7/9। স্যার ডান। হুম, ওকে স্যার ডান। সবচেয়ে যেটা কমন মেথড করা হয় সেটা হচ্ছে যে কাটাকুটি করা বা ক্যান্সেল আউট করা বা ডিভাইড করা, হোয়াট এভার তুমি যাই বলো। স্যার ডান। আচ্ছা ডান, ঠিক আছে, অ্যান্সারটা ঠিকই বলেছে ঋষি, যে 7/9 হবে। কি করতে হয়, হ্যাঁ ক্যান্সেল আউট করো বা কাটাকুটি করো। প্রথমে কি দিয়ে কাটবো আমরা? স্যার ডান। আচ্ছা ডান, 2 দিয়ে। 2 দিয়ে কাটছি আমরা। 2 এইভাবে দিয়ে। আমরা এইভাবেও কেটে দিতে পারি, মানে এইভাবেও কেটে কেটে লিখতে পারি, বা আমি এটা একটু দেখাই। এদের কমন ফ্যাক্টর হচ্ছে 2, মানে এভাবে 2 দিয়ে ডিভাইড করছি, এভাবে কেউ লেখে না, বোঝানোর জন্য করছি। তাহলে কত পেলাম আমরা? 42/54। নিচে 54। আবার 2 দিয়ে যদি ডিভাইড করি, আমরা 4 দিয়েও ডিভাইড করতে পারি, বা একবারে বেশি নাম্বার দিয়ে যেটা দিয়ে পাবো, আমার যেটা আমার হাতের দ্বারে আসবে। আবার 2 দিয়ে ডিভাইড করছি, আবার 2 দিয়ে 21/21। 21/27। 21/27। সবার 3 দিয়ে। 3 দিয়ে যাবে। 7/9। 7/9। আচ্ছা এটা this is the lowest
টার্ম কেন? হ্যাঁ, এখানে লিখে দিই সিন্স, কখন বুঝবো যে লোয়েস্ট টার্ম হয়ে গেছে? সিন্স 7 9 আর কোপ্রাইম, কোপ্রাইম মানে আর কোনো কমন ফ্যাক্টর নেই, এক সব সময় থাকে, একের কথা আমি বলছি না। কোপ্রাইম, কোপ্রাইম মানে কি 7 আর 9 এদের মধ্যে আর কোনো ফ্যাক্টর নেই যেটা দিয়ে দুটোকেই ডিভাইড করা যাবে। দেখো এরা কিন্তু সবাই কিন্তু হুম রিমেম্বার, এখানে নোট নিয়ে নাও, রিমেম্বার রিমেম্বার কি রিমেম্বার যে এরা কিন্তু ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ওকে, রিমেম্বার এই 84/108 and 7/9 are equivalent, এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, মানে যেহেতু ওপরের নিচে সেম জিনিস দিয়ে ভাগ করে পেয়েছে, ঠিক আছে, তো ইকুইভ্যালেন্ট এরা। কিন্তু এদের মধ্যে এইটা হচ্ছে লোয়েস্ট, কারণ এইটাকে আর উপরের নিচে ক্যান্সেল আউট করা যায় না। তোরা সবাই টুকটাক জানি সেগুলো সবাই, আমি তাও একটু বলছি অনেকের জন্য যারা জানে না। আচ্ছা, আমরা আরো একটা দুটো অঙ্ক দিচ্ছি, তারপরে আমরা নতুন একটা টপিকে চলে যাবো। একটা কোশ্চেন দিচ্ছি, সবগুলো এরকম সহজ হবে না, সব তো অঙ্ক হয়। আচ্ছা, কেউ একজন আনমিউট আছে, মিউট করে দাও। লোয়েস্ট রিডিউস, রিডিউসটা লিখে দিই, রিডিউস টু লোয়েস্ট টার্মস। একটু বেশি বড় হয়ে যাবে, যাই হোক আমি করে দিচ্ছি। 44 ইন্টু 44 ইন্টু 35, 55 ইন্টু 42, এটা এক নম্বর, এটাকে লোয়েস্ট ফর্ম করতে হবে। আরেকটা দিচ্ছি, এক সেকেন্ড পড়ি, যেটা কর আমি আরেকটা দিচ্ছি। করো এই দুটো, রিডিউস টু লোয়েস্ট টার্ম। স্যার ফার্স্ট অ্যান্সার ডান। আচ্ছা, ঠিক আছে।
স্যার আমার ফার্স্ট অঙ্ক দেন। সেকেন্ডেরটা করো। ফার্স্টেরটা আমরা অনেকেই করতে পেরেছি, এটা জাস্ট ক্যান্সেল আউট করে দিলেই হবে। কাটাকুটি আর কি। মানে ভাগ করছি, ঠিক আছে। এটা কি? এই যে এইখানে যেটা করেছিলাম এটাকেই ভাগ আকারে করা যায়, মানে এটাই আমরা করছি। ওরা জানিস, তা আমি একবার করে দিচ্ছি। এইটাই হচ্ছে কাটাকুটি। আমরা অলরেডি কাটাকুটি এটাকে করে ফেলেছি। তাও একবার দেখো। হুম। 84/108 কাটাকুটি করে এসেছিল 42/54। এই হচ্ছে কাটাকুটি। সেরকমই কাটাকুটি এখানে আমরা করছি। কত হচ্ছে? 11 দিয়ে কাটছি। মনে রাখতে হবে যেটা দিয়ে আমরা ভাগ করছি সেটা কিন্তু কাটাকুটির সময় লেখা হয়। এটাই হচ্ছে কাটাকুটির ক্ষেত্রে সব থেকে মেন প্রবলেম। হ্যাঁ, যেটা দিয়ে আমরা কাটবো এবার আর একের বেশি বার কাটবো না। মনে থাকবে তো, এই কাটাকুটির সময় কেউ যেন এখানে এরকম দুবার দাগ নেয় না, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। একবারই সিঙ্গেল লাইন, একবার, জাস্ট একবার করে কাটবো। কমন ফ্যাক্টর আছে 11 দিয়ে কাটছি, 11/5। কত দিয়ে স্যার কাটছি? উত্তর, স্যার প্রথমটার উত্তর 4/7। আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আমরা 5 দিয়ে আবার 30 কে কাটলে 5 আর 30 কাটলে 6 হচ্ছে। আবার এখানে 6 দিয়ে কাটলে 7 হচ্ছে। নাও দেয়ার ইজ 4 and 7, so this number is 4/7। আমি একটা লাইনে করে দিলাম। আমরা আস্তে আস্তেও করতে পারি। হুম, আমরা আস্তে আস্তেও করতে পারি। হুম, স্যার, বলো। স্যার আমি তো সাইড বাই কেটেছিলাম। অসুবিধা নেই, সাইড বাই সাইড মানে একটা একটা করে, তাই তো? ইয়েস স্যার। অসুবিধা নেই। এরকম যদি কেউ করে, ধর একবার প্রথমে কাটলো, হ্যাঁ, 4/5 সে লিখলো, আবার এখানে এটার সঙ্গে এটা কাটলো, হ্যাঁ, দিয়ে ধর তারা আবার লিখলো, বা তারা আবার ধর এরকম লিখলো 4/5/5 × 7 লিখতেই পারে, বুঝতে পারছে না, তারপরে আবার সে 5 কেটে লিখলো, অসুবিধা নেই। দিস ইজ অলসো ডান। যে কোনো মেথডে কাটা যেতে পারে, এটা কোনো ব্যাপার না। আমি আমি 42 আর 44 কে কেটেছি। ঋষি সেটা ইম্পর্টেন্ট নয়, তুমি যেভাবেই করেছো ঠিক করলেই হলো, তুমি বুঝতে পারছো, ব্যাস। এইবার প্রশ্ন হচ্ছে এই দুয়ের অঙ্কটা কিভাবে হবে, কারণ এখানে কমন ফ্যাক্টর কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন আমরা কমন ফ্যাক্টরটা খুঁজে পাবো না তখন আমরা কি করব? যখন আমরা কাটাকুটিটা করতে পারছি না, বাট উই নট কনফার্ম দ্যাট দে আর কোপ্রাইম, আমরা কি কনফার্ম যে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই?
2581 275। কেউ বলতে পারবে আমরা কি করব, মানে কিভাবে আমরা এটা? স্যার এইচটিএফ। হ্যাঁ, HCF করতে হবে। 2581 বাই 2759 when we do not find any common factor between the denominator and numerator, then we do HCF. Why? To make confirm that they are co-prime or not. আমাদের কনফার্ম হতে হবে যে এই যে ডিনোমিনেটর নিউমিনেটর আছে এরা কি অ্যাকচুয়ালি কোপ্রাইম, মানে এদের মধ্যে কি সত্যিই কোনো কমন ফ্যাক্টর নেই, না আছে আমি খুঁজে পাচ্ছি না। তাহলে আমাদের এই স্টেপটা করি, পরের পেজে করছি। এখানে জায়গা নেই যেহেতু 2581 দিয়ে বড়টাকে করতে হয় 2759, 1 দিয়ে যাচ্ছে 2581, এখানে 8 আসলো, 8 7 বসলো, 178 এসছে। আবার তোমরা জানো কিভাবে সেভ করতে হয়। এবার আবার এটা দিয়ে যাবে, কত দিয়ে যাচ্ছে রে, 1 দিয়ে গেলে 178 এখান থেকে 1 আসলো, 4 7 6 দিয়ে যাবে বোধহয়, 6 দিয়েও বড় যাচ্ছে, 5 5 এটা 40 শূন্য হাতে 4, 35 9 হাতে 3, আর ও 5 দিয়ে তো বেরিয়ে যাচ্ছে, দাঁড়া 4 দিয়ে যাবে, 4 দিয়ে 4 38 2 হাতে 3, 28 1 হাতে 3, এবার 6 7, এবার এখান থেকে আসছে 2 কত আসছে 9 হাতে 1 1 2 8, 89। এবার আবার 89 দিয়ে করতে হবে। মিলে গেছে। তাহলে HCF কত হচ্ছে? HCF হচ্ছে এইটা, HCF। তাহলে so 2581 and 2759 are not co-prime. Co-prime হলো এরা? হলো না। It has, বা they have common factor কত 89। এই 89 কি এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো দ্যাট মিন্স উই ক্যান ডিভাইড বাই 89। আমরা এটাকে কত দিয়ে কাটতে পারবো? 89 দিয়ে কাটতে পারবো। তাহলে সেটাই আমরা করছি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কপি করে নিয়ে যাই। এই তোরা বুঝতে পারছিস? ইয়েস স্যার। এইভাবে যখন আমরা কি হবে, যখন আমরা এমনি এমনি মুখে মুখে যে কাটাকুটি করি সেভাবে যখন আমরা করতে পারবো না, তখন আমাদের উপায় হচ্ছে HCF। আমরা প্রথমে প্রাইমারিলি চেষ্টা করব এমনি নর্মালি করার। যদি দেখি বড় বড় সংখ্যা চলে এসছে, আমরা বুঝতে পারছি না যে সেখানে কোনো কমন ফ্যাক্টর আছে কি নেই, তো কনফার্ম হওয়ার জন্য আমাদের উপায় হচ্ছে আমরা ডিভাইড করছি। একবারে কাটাকুটি করলেও হবে, বাট সেটা বুঝতে পারবো না, তাই 89 দিয়ে আমরা ডিভাইড করছি। বের কর দেখি, উপরেরটাকে 89 দিয়ে ডিভাইড করলে কত আসে, আর নিচেরটাকে যাবে তো অবভিয়াসলি, ডিভাইড তো যাবে অবভিয়াসলি, কারণ HCF HCF মানে ফ্যাক্টর, যাবে তো অবভিয়াসলি। কত আসছে অ্যান্সার?
সেটা একটু বলো। আরে বললি না কেউ, বল। স্যার ফার্স্টেরটা 29 হবে। ফার্স্টেরটা নয়, উপরেরটা, তাই তো? হ্যাঁ। 29 হলো। আরেকটা নিচে কত আসছে? নিউমারেটর 29 আসছে। আহ স্যার স্যার নিচেরটা হচ্ছে 31। 31, তাহলে তাই আসছে। হচ্ছে স্যার। হচ্ছে। আচ্ছা, তাহলে উপরেরটা আসছে 29, নিচে আসছে 31, so this is the answer. ভাগ করবি, ভাগ করে দেখবি 29 আসছে, কর সবাই। Okay, may I go to the next topic? ইয়েস স্যার। আমরা দেখতে পাচ্ছি যে দুটো ফ্র্যাকশনকে আমরা দেখেছি যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আকারে এক্সপ্রেস করা যায়। তাহলে আমরা এটা করব এখন, সেটা হচ্ছে দুটো ফ্র্যাকশনকে এক্সপ্রেস করব কমন ডিনোমিনেটর আকারে বা কমন নিউমারেটর আকারে। ঠিক আছে তো? তাহলে ফার্স্ট কোশ্চেন, এক্সপ্রেস টোয়েন্টি, আচ্ছা সহজ দেখে দিই, 2/3 and 7/12 as common ডিনোমিনেটর। মানে এদের ডিনোমিনেটর কত আছে? একটা ডিনোমিনেটর আছে হচ্ছে 3,
একটা ডিনোমিনেটর আছে 3, আর একটা ডিনোমিনেটর আছে 12। আমরা চাইছি যে এই দুটোকেই সেম ডিনোমিনেটর আকারে এক্সপ্রেস করতে। তাহলে খুব অবভিয়াসলি এই 2/3 যেটা আছে সেটাকে আমরা কি করব, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 8/12 চলে আসলো। আর এই 7/12, এটাকে কিছু করতে হবে না, এটা সেম আছে। তো তাহলে কি হচ্ছে, এই দুটো নাম্বার দেখ, তো এই দুটো সেম ডিনোমিনেটর দেখ, তাহলে এক্সপ্রেস আফটার এক্সপ্রেস স্যার কমন, বলো। স্যার ওই যে স্যার তাহলে স্যার যে আ- আমি তো স্যার 4 দিয়ে যে অন্য সংখ্যা দিয়ে কথা হয়েছে, 4 দিয়ে এটা করতে হবে কেন? এই যে নিচটা সেম করার জন্য, না হলে তো নিচে 12 আসছে না, না এই দেখ দুটো সেম সেম এসছে, আমরা চাইছি নিচে সেম আনবো, এই দেখ নিচে সেম চলে এসছে। কমন ডিনোমিনেটর এই যে লেখা হয়েছে এখানে কমন ডিনোমিনেটর, দুটো ডিনোমিনেটরকে আমরা সেম করছি। অ্যাকচুয়ালি লিস্ট মানে আমরা এটা 24ও করতে পারতাম, দুটোর তলায় 24 নিয়ে আসলাম, সেটাও করতে পারতাম। আমরা এখানে লিস্ট করেছি, মানে 12টা হচ্ছে সব থেকে ছোট। ঠিক আছে, তো এই বুঝতে পারলি প্রাঞ্জল, আমরা স্যার ডিনোমিনেটরটাকে সেম করলাম। আমরা এখানে ইজি ছিল তাই। লিপিকা মন্ডল, হ্যাঁ হাত তুলেছো কেন বলো? স্যার হ্যাঁ স্যার বলছি আপনি একদম অ্যান্সারে লিখেছিলেন, একদম ফার্স্ট ওয়ার্ডটা কি লিখেছেন আফটার, এক্সপ্রেসের আগে? আফটার এফ ই ই আর, ওকে স্যার। এটা এফ, আফটার এক্সপ্রেস ইন কমন ডিনোমিনেটর উই গেট 8/12 আছে, এটা সোজা ছিল। আমরা আরেকটা একটু অঙ্ক নিই যে একটু ফটোমটো আছে, তাহলে কি করে করব। কোশ্চেন নাম্বার কোশ্চেন, এক্সপ্রেস 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 7/12 and 5/18 as least common denominator। একটার নিচে আছে 12, একটার নিচে আছে 18। আমরা চাইছি এই দুটোকে সেম আকারে আনতে, সেম করতে চাইছি, কি করে করব, আমাদের মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ দ্য কোশ্চেন। স্যার এলসিএম করতে হবে কিন্তু। আমাদেরকে এলসিএম করতে হবে, ঠিক আছে তো। তাহলে এটা নোট নিয়ে নিই আমরা, টু 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 দ্য এলসিএম, এটা নোট নিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। এটা নোট নিয়ে নাও, নোট, দ্য দ্য এলসিএম, এলসিএম LCM of the denominator is the least common denominator। তাহলে এলসিএম যদি করি, এই দুটোর যদি এলসিএম করি, তাহলেই আমরা সেই কমন ডিনোমিনেটরটাকে পেয়ে যাব। তাহলে আমরা এলসিএমটা করি, এলসিএম করতে হবে আমাদেরকে, এলসিএম করি, তাহলে এলসিএম of 12 and 18, এলসিএম কত হবে 12 and 18 এর, বের করো। 12 and 18 এলসিএম করব, তাহলে এলসিএম হচ্ছে কত,
36 তাহলে আমাদের 36 আনতে হবে এই নিচে। তাহলে আমরা এখানে লিখি, এটার উপর কত ছিল 7/12, আরেকটা ছিল হচ্ছে 5/8। আচ্ছা 7/12 কে 7/12 কে আমরা গুণ আচ্ছা এই দেখ, এখানে দেখ, এই 36 এর মধ্যে 12 হচ্ছে, এইটুকুনি চলে গেলে 12, দেখ এইটুকুনি হচ্ছে 12, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কত দিয়ে 3 দিয়ে, ঠিক আছে 3 দিয়ে। আর স্যার ফার্স্টটা 21 আর হচ্ছে হ্যাঁ, নিচেরটা 36। এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই। তবে আমরা এইখান থেকে এই এলসিএম এর এক্সপ্রেশনটা থেকেই দেখতে পাবো যে কত দিয়ে আমাদের মাল্টিপল করতে হবে। আমরা 18টা যদি বাদ দেই, এইটা হচ্ছে দেখ 18, এইটুকু ভালো করে দেখে না, তারপরে কপি করবি। 18টা বাদ দিলে 2 করে দেবে, তাহলে আমাদের 2 দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত পাচ্ছি? দ্বিতীয়টা 10/36 এটা 10/30 ও তাহলে আমরা পাচ্ছি যে দেন the common least common denominator expression আর 21/36 একটা হয়ে গেছে, একটা 10/30। আমরা কেন এইভাবে এক্সপ্রেস করছি? কারণ এভাবে এক্সপ্রেস করতে পারলে আমরা অনেক ধরনের ক্যালকুলেশন করতে পারি। আমরা অনেকেই দেখেছি, আমরা যখন ফ্র্যাকশনকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাই, বা ফ্র্যাকশনকে যখন আমরা লিস্ট ফ্র্যাকশন বা গ্রেটেস্ট ফ্র্যাকশন বের করি, তখন এই মেথডটা ফলো করি। অনেকেই বোধহয় এটা করেছিস, না করলে এখন করবো আমরা। আমরা যখন কোনো ফ্র্যাকশনের অ্যাডিশন করব, সাবট্রাকশন করব, তখন আমাদের ডিনোমিনেটরটাকে সেম করতে হবে। আমরা নিউমারেটরটাও সেম করতে পারি, বাট সেটা বেশি ইউজ হয় না। আমরা একটা করি যে কমন নিউমারেটরে যাওয়ার চেষ্টা করি, করতেই পারি, এটাকেই করি। হ্যাঁ, লিস্ট কমন ডিনোমিনেটরটা যত বেশি ইউজফুল, মানে বিভিন্ন ক্যালকুলেশনে আমাদের কাজে লাগে, লিস্ট কমন নিউমারেটর অত কাজে লাগে না। আমরা বের করি, কিন্তু কাজে অত আমাদের লাগে না। আমরা এটাকেই এক্সপ্রেস করি, আমরা এটাকেই যদি করতে চাই লিস্ট কমন নিউমারেটর আকারে এক্সপ্রেস করব, ইচ্ছা হচ্ছে। আচ্ছা এটা কপি হয়েছে, সবার কপি করো না, এটা কপি হলে পরেরটা যাবে। সন্ধি শেষ কপি কর। আচ্ছা না শেষ হয়ে গেছে, যদি কারো বাকি চলো আমারও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যদি না হয় বলবে। আমরা এই অঙ্কটাকে কি করব, এক্সপ্রেস এত এন্ড এত লিস্ট কমন, এটা কমন ডিনোমিনেটর না করে নিউমারেটর করছি। নিউমারেটর, তাহলে কি হবে 7/12 আর এখানে 5/18। আমরা দেখতেই পাচ্ছি এলসিএম অফ 7 আর 5 ইজ জাস্ট প্রোডাক্ট, কারণ এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, 35। তাহলে 7/12 আর 5/18 এদের সিম্পল, স্যার ফার্স্ট একটা 35/60 আর এটা আসছে 35/, তাহলে কমন নিউমারেটর দা expression as common least common
নিউমেরেটর কেমন হচ্ছে, এই যে 35/60 আর 35/126, ঠিক আছে। দেখ এখানে দুটো নিউমেরেটর সেম, নিউমেরেটরটা কি আসছে, সেম এসছে, এটারও 35। ফ্র্যাকশন গুলো কিন্তু সেম আছে, 7/12 আর 5/18 যা, কারণ ওই বলেছিলাম ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, এদের কিন্তু ভ্যালু কোনো চেঞ্জ হয়, শুধু এক্সপ্রেশনটা চেঞ্জ হয়েছে। এবার আমরা কি করতে পারি, একটা জিনিস খেয়াল করব, একটা নোট লিখে নাও, নোট, খুব ইম্পর্টেন্ট নোট এটা। নোটটা হচ্ছে যে গ্রেটার ইকুয়াল ডিনোমিনেটর ফর ইকুয়াল ডিনোমিনেটর ফর ইকুয়াল ডিনোমিনেটর, যখন ডিনোমিনেটর সেম থাকবে তখন গ্রেটার নিউমেরেটর মানে গ্রেটার ফ্র্যাকশন, আচ্ছা এটা আটলো না, একটু সরিয়ে নি, জি আর এ ফ্র্যাকশন, ফ্র্যাকশন, তো নিউমেরেটর যার বড় সে তাহলে গ্রেটার, আমরা জানি এই সাইনটা সবাই জানিস, সুতরাং এই 6/8 is greater than 4/8 greater than 1/8, 7/11 is greater than 2/11 greater than 1/11, 5/7 less than 3/7 less than 5/7। কিছু বুঝছিস কি লিখছি? তার মানে যদি ডিনোমিনেটর সেম থাকে, ডিনোমিনেটর যদি সেম থাকে, সেম ডিনোমিনেটর হয়, তাহলে নিউমেরেটর যার বড় ফ্র্যাকশনও তার বড়, যখন এই যে সেম 11 11 11, সেম এখানে 7, এটারও 7, সেম বলে কি হয়েছে, উপরেরটা যার বড়, এই সাইনগুলো সবাই জানিস, গ্রেটার দেন। আচ্ছা, সিমিলারলি for equal numerator, equal numerator কি হবে, ইকুয়াল নিউমেরেটরের জন্য গ্রেটার ডিনোমিনেটর ইমপ্লাই করবে স্মলার ফ্র্যাকশন, এখানে উল্টো, এটা কি, এটা উল্টো, উল্টো, ঠিক আছে তো, এটা উল্টো, কেন উল্টো হচ্ছে এরকম, মানে 1/6 এটা ছোট 1/5 এর থেকে, এটা ছোট 1/3 থেকে, বোঝা গেছে, উল্টো 2/7 এটা ছোট 2/5 এর থেকে, এটা উল্টো। যখন আমাদের নিউমেরেটর গুলো ইকুয়াল,
তাহলে ডিনোমিনেটর যার ছোট ফ্র্যাকশন সেটা বড় হবে। যখন ওপরেরটা ইকুয়াল তখন নিচেরটা যার বড়, বোঝা গিয়েছে এটা? আচ্ছা, যদি দুটোই আলাদা হয়, ঠিক আছে, তো তখন কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো না। আমাদেরকে আইদার নিউমারেটর অর ডিনোমিনেটরকে প্রথমেই সেম করে নিতে হবে। যদি দুটোই আলাদা আলাদা থাকে, নিউমারেটরও আলাদা ডিনোমিনেটরও আলাদা, সেক্ষেত্রে আমরা কোনো ডিসিশন নিতে পারবো না। ঠিক আছে? কোশ্চেন নেই, কপি হয়ে গেছে। হ্যাঁ স্যার। মনে থাকবে এটা, যদি স্যার যদি স্যার নিউমারেটর স্যার ডিনোমিনেটর দুটোই আলাদা হয় তাহলে ডাইরেক্ট আমরা কোনো কম্পেয়ার করতে পারবো না। আমাদেরকে আগে কি করতে হবে, তাদের কোশ্চেন লেখো। স্যার একটু দেখান না। দেখান কি অঙ্ক দেখাবো না এটা? স্যার এই নিউমারেটরটা ইকুয়াল। এই। আচ্ছা, এটা কেন হচ্ছে বলতে পারিস? এটা তো তোদের দেখে মনে হতে পারে যে এটা স্যার কেন হলো। তোরা কি বলতে পারিস এগুলো কেন হচ্ছে? তোরা যদি ফ্র্যাকশনের বেসিকটা একটু ভাবিস তাহলেই বুঝতে পারবি। আমি একটু বলে দিই, তাহলে তোরা মনে থাকবে। মানে এটা তো এমনি বাই ফর্মুলার মতন মুখস্থ করে নিলি, কিন্তু জাস্ট একটু ভেবে দেখ কেন এটা হচ্ছে। 6/8, 4/8, 1/8, আমরা এটাকে একটু এক্সপ্লেন করি তাহলে ব্যাপারটা একটু পরিষ্কার, মানে একটু হোয়াই কেন হচ্ছে এটা। দেখ আমি দেখাচ্ছি, তাহলে দেখ, বুঝিয়ে দিলে বুঝে যাবি যে কেন হচ্ছে এটা। এটা কেন হচ্ছে, এটা হোয়াই। এটা কি স্যার আমরা লিখবো? এটা লিখতে পারিস, হ্যাঁ, অসুবিধা কিছু নেই, লিখতেই পারিস। প্রথমে বলেছে যে প্রথমটা হচ্ছে একটা বক্স নেওয়া হয়েছে, তাকে কতগুলো পার্ট করা হয়েছে, 8খানা টুকরো করা হয়েছে। 1, 2, আচ্ছা, 1, 2, 3, এই 8টা টুকরো করেছি। ওকে, খুব ভালো কথা। এবার এটাকে আমাদের রং করতে হবে। প্রথমে এটা যে ছ টুকরো রং করা হয়েছে, 1, 2, 4, 5, 6 টুকরো রং করেছি। ঠিক আছে, এই 6 টুকরো রং করা হয়েছে। আচ্ছা, তারপর একটা 4 টুকরো রং করা হয়েছে, মানে তারপর একটা 4 টুকরো রং করা হয়েছে। ঠিক আছে, 4 টুকরো রং করা হয়েছে। আর তারপর একটা মাত্র 1 টুকরো রং করা হয়েছে, 1 টুকরো। 1 টুকরো রং করা হয়েছে। তাহলে এবার তোরাই বল কোনটায় বেশি রং হয়েছে। স্যার একদম উপরেরটা স্যার আগেরটা সবথেকে স্যার একদম উপরেরটা স্যার একদম উপরেরটা। তাহলে কেন প্রথমটা? তাহলে এইটা হচ্ছে 6/8, এইটা হচ্ছে 4/8, এইটা হচ্ছে 1/8। তাহলে বুঝতেই পারছিস 6/8টা বেশি, 4/8টা তার থেকে ছোট। হ্যাঁ, এটা ছোট, এটার থেকে এটা হচ্ছে লেস, এর থেকে এটা হচ্ছে আরো লেস। এবার উল্টোটার দিকে যাওয়া যাক। এবার আরেকটা কত ছিল আমাদের, এই 2/7 আর 2/5, এটা কেন হচ্ছে, এটা নিয়ে আসি। 2/7 আর 2/5, বা এটা নিয়ে আসি, এটাকে নিই 1/6, 1/3, এটা 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 দেখো, এটা আমরা এটা সার্কেল নিই, সার্কেল নিই, এই একটা সার্কেল,
আচ্ছা, এগুলো ভেতরটা কালার হয়ে আছে। এই একটা সার্কেল নিয়েছি, সেম সেম সার্কেল আমি আরো তিনটে নিয়ে নিলাম। তিনটে সার্কেল আমরা নিয়েছি। প্রথমটা হচ্ছে 1/6। 1/6 মানে এটাকে 6 টুকরো করতে হবে। তো 6 টুকরো করি। 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6। 6খানা টুকরো করে কটা নেব? 1 টুকরো নেব। এটা 6 পিসের 1 পিস। এটা হচ্ছে 6 পিসের 1 পিস। এর পরেরটাতে আমরা কত টুকরো করব? 5 টুকরো করব। 1, 2, 3, 4 আর বেশি হয়ে গেছে। 1, 2, 3 বেশি হয়ে গেছে। 5 টুকরো করতে হবে, আর বড় বড় টুকরো করতে হবে। এবার হচ্ছে 1, 2, 3, 4, 5 5 টুকরো। 5 টুকরো করে আমি আর 1 টুকরো নিচ্ছি। 5 টুকরোর 1 টুকরো নিলাম। তারপরেরটায় আমি মাত্র 3 টুকরো করেছি এটাকে। তার 1 টুকরো নিলাম। এবার তোরাই বল কোনটা বড় হচ্ছে, কোনটা বড় স্যার হলো? একটা স্যার ফার্স্টেরটা। স্যার ফার্স্টেরটা স্যার ফার্স্টেরটা মানে এইটা বড় হচ্ছে সব থেকে বেশি, 1/3। এটার থেকে এটা ছোট। দেখ এটা ছোট। ফার্স্টেরটা মানে এইটা বড়, এইটা সব থেকে বড়। এইটা বড় হচ্ছে, এইটা বড় হচ্ছে, এইটা ছোট। একটা জিনিসকে 3 ভাগ করে 1 ভাগ নিলি, সেটা বড় হবে না সেটাকে 6খানা টুকরো করে 1 টুকরো নিলে বড় হবে? এটা আরো ছোট হবে। ঠিক আছে, ওই জন্য 1/3 বড়। 1/3 is greater than 1/6 when numerator are same. In that case denominator বড় হলে ফ্র্যাকশন ছোট হয়। ঠিক আছে, বোঝা গিয়েছে ব্যাপারটা কেন হচ্ছে, নাকি আরো জটিল হয়ে? রে, এবার কয়েকটা অঙ্ক করা যাক। প্রবলেম না, কোশ্চেন। কম্পেয়ার compare 3/12 and 4/15। এই দুটোকে কম্পেয়ার করতে হবে। কর দেখি কম্পেয়ার, মানে কোনটা বড় কোনটা ছোট আমাদের এটা বের করতে হবে। প্রথমে আমরা যেটা করতে পারি, বেসিক যে মেথড আছে সেটা দিয়ে করতে পারি। স্যার ফার্স্টেরটা অ্যান্সার হলো 45/180। LCM of 12 and 15 is equal to ও 2 দিয়ে তো যায় না, 3 দিয়ে। 3/12 equal to 3/12 into আর
15 মানে তো 4 দিয়ে যাবে, এটা 5। কোনটা বড়? স্যার পরেরটা। 16 is greater than 15, then স্যার পরেরটা। আচ্ছা সব সময় কিন্তু আমরা এই দুটোকে লিখবো, হ্যাঁ 4/15 is greater than 3/12। এটা করব। তাহলে 4/15 is greater, 4/15 is কি greatest, greatest। এটা হচ্ছে বেসিক মেথড, এটা শর্টকাটও হয়। এরা কিভাবে করেছিস সবাই না অন্যভাবে করেছিস? স্যার ডান। আমি এভাবে আরো একটা অঙ্ক করাই, তারপরে এটা শর্টকাট। আরে বড় অঙ্ক দিই। Question: find the which is the greatest fraction, কোনটা greatest fraction? বল দেখি কোনটা greatest fraction? 9/720, 11/810, এই দুটোর মধ্যে কোনটা greatest? স্যার ডান। কোনটা ছোট কোনটা বড় হচ্ছে? স্যার 9/720। আচ্ছা আচ্ছা, দুটোই দেখতে পাচ্ছি 10 দিয়ে যায়, আমরা একবারে দিয়ে দিই। মানে এটা কম্পোজিট নাম্বার দিয়ে দিচ্ছি, খেয়াল কর, দিস ইজ কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার দিয়ে তখনই দেওয়া যাবে যখন সবগুলো যাবে। কি বললাম? যখন দুটোই বা ধর 3টে আছে 4টে আছে, যখন সবগুলো যাবে তখনই একমাত্র এখানে কম্পোজিট নাম্বার নেওয়া যাবে, না হলে কিন্তু যাবে না। হ্যাঁ দুটো আছে যেহেতু, সুতরাং 10 দিয়ে দিলাম একবারে। এবার কত দিয়ে যাবো বল? 9 দিয়ে দিই। 8 9 তাহলে এলসিএম হচ্ছে কত? 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 9। স্যার এলসিএম হচ্ছে 6480। আমাদের গুণ করার দরকার সেরকম নেই। আচ্ছা 0 0, আচ্ছা 64 কত এসছে? 6480, যাই হোক। হ্যাঁ ঠিক আছে।
এইবার আমরা দেখি 720 কোনটুকুনি আছে। দেখ 720 মানে এইটা, এইটা 720, তাই না? তাহলে এখানে কত বসবে? 9, 9 হবে, কারণ নিচে আমাদের সব সময় এলসিএমই আসবে, ওপরে আসবে হচ্ছে 81। এখানেও নিচে আমাদের সব সময় কত আসবে? এলসিএমই আসবে। নিচে 810 মানে এইটা, হ্যাঁ, এইটা হচ্ছে 9 আর 0 নিলে হচ্ছে 81, এইটা চলে গেল, তাহলে পড়ে থাকলো কত? 8। তাহলে 8 পড়ে থাকছে, তাহলে এখানে 8 মাল্টিপল 88 বাই, এই কে বললো এটা? এটা হচ্ছে তো বড়, তাহলে গ্রেটেস্ট হচ্ছে 11/810। কে বললো 9/720 গ্রেটেস্ট হচ্ছে? ভুল বললি তো। দ্য greatest fraction is 9/720। ঠিক আছে, হ্যাঁ স্যার, চলো ঠিকই আছে। এবার আমরা তিনটে দেই। অ্যারেঞ্জিং, স্যার স্যার এটা কি পরের কোয়েশ্চেন? হ্যাঁ ওকে স্যার, 88 বাই মানে 11/810টা হবে না হ্যাঁ, স্যার? ও তাই তো, সরি সরি সরি, থ্যাংক ইউ। আমি আসলে বাই মিস্টেক, ও তখন বলেছে সেটাই হয়ে গেছে। 11/810, আমি দেখতেই পাচ্ছি এখানে 88 বড় এসছে, তাই না? 11/810। আচ্ছা, সবসময় কিন্তু আমরা যেটা গিভেন সেটা লিখবো, কেউ 88/6480 লিখে দিস না, তাহলে কিন্তু গেল, ভুল হয়ে গেল। অলওয়েজ উই রাইট দ্য গিভেন ফ্র্যাকশন, নট দিস, কারণ এটা আমরা বের করেছি কম্প্যারিজনের জন্য, এটা একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, তো অ্যাকচুয়াল ফ্র্যাকশনটা কিন্তু অ্যান্সারে লিখতে হবে, এটা লিখলে হবে না। ওকে, পরে আমি আজকেটাই থাক, পরে কখনো আমি একটা শর্টকাট হয়, এক লাইনে করা যায়, এত কিছু করতে হয় না, সেটা শিখিয়ে দেবো, কিন্তু সেটা বড়গুলোর ক্ষেত্রে হবে না। এত বড় বড় অঙ্কের ক্ষেত্রে শর্টকাট ইউজ করা যায় না। যদি কখনো পরে আমাদের বা তোদের হয়তো স্কুলে ক্রস ক্রস মাল্টিপ্লাই করে করায়, স্কুলে শেখাতে পারি, তোরা শিখে নিবি পরে। আমি এখানে এই একটাই মেথড করাচ্ছি, কারণ এটা খুব ভালো মেথড, আমরা এভাবে অনেক বড় বড় অঙ্ক করতে পারবো। তাহলে অ্যারেঞ্জ ইন হ্যাঁ অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, অর্ডার কি হবে? স্যার স্যার এটা মনে হচ্ছে বাচ্চাদের অঙ্ক, ওই আগে ছোটবেলা করার। কোনগুলো এগুলো? হ্যাঁ স্যার। আমরা ফ্র্যাকশন, আমরা ফ্র্যাকশনে দেবো, অ্যাসেন্ডিং অর্ডার দেবো, কিন্তু আমরা ফ্র্যাকশন দেবো। ওকে থ্যাঙ্কস। 12 হোল 2/5, 3 হোল 7/9, আরেকটা হচ্ছে 2 হোল 5/7। তিনটে পর দেখে, তিনটে। প্রথমে তাহলে আমাদের কি করতে হবে? মিক্স ফ্র্যাকশনে নিয়ে যেতে হবে। ইমপ্রপারে। সরি, মিক্স থেকে ইমপ্রপারে নিয়ে যেতে হবে, দেন করতে হবে।
স্যার কমপ্লিট। হুম at first ওকে। হুম তাহলে সবচেয়ে বড় কে হচ্ছে? স্যার 62/5। আবার বলছে যেটা গিভেন সেটা বলছি বলতে। স্যার 12 of 2/5। স্যার 12 of 2/5। কত এসছে এলসিএম? স্যার 52। কোথায়? অনেক বেশি আসছে তো। 52। 315। হুম 52 কি করে আসলো? হ্যাঁ 315। তাহলে এখানে 63 দিয়ে, ওরে বাবা রে কি বড় বড়। তাহলে স্যার ওরা ভুল করেছিল ইনটু। হুম তো এত বড় বড় সব গুণগুলো করতে হবে এখন আমাকে। অনেক আগেই আমার অ্যানসারটা বেরিয়ে গেছিল। এভাবে করেছিস না অন্যভাবে করেছিস? এইভাবেই করেছি পুরো সেম। স্যার আমিও এইভাবেই করেছি। কেউ বলতে পারিস এই অঙ্কটা কিচ্ছু না করে শুধু দেখেই উত্তর বলা যায়? কি করে দেখেই বলা যায় যে কোনটা উত্তর হবে? কি করে হতে পারে? কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। তো প্রচুর ক্যালকুলেশন হচ্ছে আমাদের, কিচ্ছু করতে হবে না, শুধু দেখবো আর উত্তর বলবো। এটা শর্ট কোশ্চেন আসলো একটা, কি করে করবি? কারণ তোদের তো একটা টাইম আছে। তুই দেখলি এটা কমন কোশ্চেন পেয়েছি, বসে বসে করছি, 1 নাম্বার দিয়েছে। তাহলে 1 নাম্বারের জন্য তো এত কিছু করা যায় না? করা যায় কি? কত বড় বড় গুণ। এবার তো বুঝতেই পারছি যে সবচেয়ে বড় হচ্ছে প্রথমেরটা। সো এই 12 হোল 2/5 ইজ গ্রেটার দেন 3 হোল 7/9 greater than 2 হোল 5/7, সিন্স এই 3906 এটা গ্রেটার দেন 1190 গ্রেটার দেন 855। আর যেই হলো আমাদের অঙ্ক, মোটামুটি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। বাট হাউ উই ক্যান স্যার। ফাইন্ড। হ্যাঁ বল। স্যার ওখানে 35 দিয়ে ইনটু কেন হলো? 35টা ইনটু কেন হলো? তাহলে নিচে তো সেম ইয়েস। আসবে না, 9 আছে। এই যে এখানে 9 আছে, 35 থাকছে, 9 ইন্টু 35 করতে হচ্ছে না নিচেরটা, ডেনোমিনেটরটাকে সেম করতে হলে। হলো? ওকে। ক্লিয়ার হচ্ছে? নিচটা তো আমাদের ডিনোমিনেটর সেম করতে হবে, তাহলে 5 থাকলে 7 ইন্টু 9 করতে হবে, 9 থাকলে 5 ইন্টু 7 করতে হবে।
আর 7 থাকলে 5 ইন্টু 9 করতে হবে, মানে 45। মানে আমাদের নিচে 315 আনতে হবে না, তুমি কম্পেয়ার করতে পারবো না। সেম ডিনোমিনেটর না হলে আমরা কম্পেয়ার করতে পারবো না। অ্যাকচুয়ালি সেম নিউমারেটর হলেও কম্পেয়ার করা যায়, বাট নিউমারেটর হলে উল্টো উল্টো তো প্রসেসটা, ওই জন্য আমরা ডিনোমিনেটরের সময় সেম করবো, আমরা অলওয়েজ ডিনোমিনেটরকে সেম করবো। কিন্তু এই যে অঙ্কটা আছে এটা জাস্ট এক লাইনে করা যায়। তোরা কি একটু ভালো করে দেখলে বুঝতে পারবি। অ্যানাদার ওয়ে, লেখ অ্যানাদার ওয়ে। বা শর্টকাট, শর্টকাট কিভাবে শর্টকাট, এটা সব সময় হয় না। মানে আমার এই মেথডটা হচ্ছে জেনারেল মেথড, এটা সব যে কোনো অঙ্ক করা যায়, কিন্তু এই পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে যেহেতু মার্কস কম থাকতে পারে সেক্ষেত্রে এই 12 হোল 2/5, মানে এটা তো 12 প্লাস 2/5, তাই কি না? আর 3 হোল 7/9, 3 হোল 7/9, এটা মানে 3 প্লাস 7/9। আর 2 হোল 5/7, মানে এটা জানিস তোরা, এটা লিখেছি এগুলো। 12 বা 12 হোল 2/5 মানে 12 প্লাস 2/5, এটা আমি আগের দিন মিক্স ফ্র্যাকশন বলতে গিয়ে বুঝিয়েছি। তাহলে 12 হোল 2/5 যেটা, এইটা কিন্তু অলওয়েজ 12 আর 13 এর মাঝে বিলং করে। আবার এই 3 হোল 7/9 যেটা, এই 3 হোল 7/9 যেটা, এটা কিন্তু কোন দুটো নাম্বারের মাঝে আছে? 3 আর 4। A fraction always lying between two integer, মনে থাকবে, every fraction lying between two whole number, দুটো হোল নাম্বারের মাঝে থাকে। 12 হোল 2/5 মানে 12 এর থেকে বড়, 13 এর থেকে ছোট। কারণ কি আছে, এই একটা পোর্শন এর সাথে অ্যাড হয়ে রয়েছে, এই পোর্শনটা, এটা কি একটা প্রপার ফ্র্যাকশন। আর প্রপার ফ্র্যাকশন কি হয়, 1 এর থেকে ছোট হয়, 0 থেকে 1 এর মাঝে হয়। তাহলে এই ফ্র্যাকশনটা কত, 12 আর 13 এর মাঝে। এই ফ্র্যাকশনটা কত, 3 আর 4 এর মাঝে। আর এই ফ্র্যাকশনটা কত আছে, এই ফ্র্যাকশনটা রয়েছে 2 আর 3 এর মাঝে। এইটা 2 হোল 5/7 যেটা, এটা আছে কি 2 আর 3 এর মাঝে। তাহলে দেখ, খুব ইজিলি আমি বলতে পারি, from these we can say, তাহলে যে 12 আর 13 এর মাঝে আছে সে অনেক বেশি বড়, বড় কিনা রে? এটা অনেক বেশি বড় কার থেকে, এর থেকে। আবার এটা বড় কার থেকে, এটার থেকে। কিছুই করতে হলো না, জাস্ট আমরা একটা দেখেই বলে দিলাম। কেন? কারণ এই সামনের নাম্বারগুলো দেখে, 12, 3 আর 2 দেখে, বাকিটা আমার দরকার নেই। মিক্স ফ্র্যাকশনের ক্ষেত্রে মিক্স ফ্র্যাকশনের সামনের পার্টটা বল। স্যার আমি বলছিলাম যে স্যার ওটা আরেকবার বোঝাবেন। হ্যাঁ বোঝাবো, আমার সাথে কথা বলতে হবে বুঝতে গেলে। এই যে 12 হোল 2/5, এটাকে 12 প্লাস 2/5 লেখা যায়, এটা আগের দিন আমি বলেছি, এটা সবসময় মনে রাখবে। এটা মাল্টিপ্লিকেশন নয়, এটা হচ্ছে অ্যাডিশন। 12 হোল 2/5 মানে 12 প্লাস 2/5, এর মানে হচ্ছে 12 হোল 2/5 মানে 12 অ্যান্ড এ ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কি, 1 এর থেকে কম। 2/5 মানে কি, 1 এর থেকে কম। তাহলে 12 সাথে যোগ করলে 12 থেকে বেশি, 13 থেকে কম হয়। তাহলে এই যে ফ্র্যাকশনটা আমি পেলাম, এই ফ্র্যাকশনটা 12 আর 13 এর মাঝে। যে কোনো ফ্র্যাকশন আমি যদি লিখি, ধর এরকম একটা লিখলাম 3 হোল 7/9, তাহলে এটা কত মধ্যে আছে, লাইন বিটুইন এটা 3 and 4, মনে থাকবে। নোট নিয়ে নাও, একটা নোট। any fraction lying between
দাঁড়াও। lying, lying, দেখছি। lying between two whole number. Between two whole number, যেমন 3 whole 1/2, lying between, বল এটা কোন দুটোর মধ্যে আছে বল দেখি। 3 whole 1/2, 3 আর 4 স্যার 3 আর 4 4, আচ্ছা 5/7, lying between, স্যার 5 আর 6 হলো না, স্যার 5 আর 6 হলো না, 5 আর 6 হয়নি। স্যার 0 আর 1 Absolutely right, 0 and 1। কেন? এর সামনে কেউ নেই, খেয়াল কর। আগেরটা মিক্স ফ্র্যাকশন ছিল, তাই 3 আর 4 এর মাঝে। এটা তো প্রপার ফ্র্যাকশন, এর সামনে কিছু আছে নাকি রে? নেই তো, তাই এটা 0 আর 1 এর মাঝে আছে। 11 হোল 2/7, স্যার 11 আর 12 স্যার 11 আর 12 11 11 আর 12। আচ্ছা, এইবার বল দেখি 12/7 লাইন বিটুইন কোন দুটো নাম্বার হবে? 0 আর 1 হ্যাঁ, স্যার 0 আর 1 হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, ভেবে বলো। স্যার 1 আর 2 এইটাকে আমাদের আগে মিক্স ফ্র্যাকশন করতে হবে, কারণ স্যার 1 আর 2 স্যার 1 আর 2 ইয়েস, তাহলে বিটুইন 1 and 2। এইভাবে আমরা যে কোনো ফ্র্যাকশন কোন দুটো হোল নাম্বারের মাঝে আছে সেটা আমরা বের করে নিতে পারি। ঠিক আছে তো, এবার যাচ্ছে। তাহলে সেইভাবেই আমরা এইখানেও যেহেতু দেখতে পেলাম, সেখান থেকে কিন্তু আমরা এটা বলে দিলাম। আমাদের কিন্তু এই অঙ্কটাই, বড় অঙ্কটা করতে হলো না, কিন্তু সব সময় এটা করতে পারবো, কারণ সব সময় যে এইরকম থাকবে তার তো কোনো মানে নেই। ঠিক আছে তো, হয়ে যাচ্ছে। ধর একটা স্যার বল, এটা কপি করব স্যার এইটা করো করো, বলো স্যার। স্যার ডান আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা করবে। অ্যারেঞ্জ, আচ্ছা মিউট করে দাও। অ্যারেঞ্জ 3/4, 2/3, 7/8 in ascending order। দেখ আমাদের এখানে করতেই হবে, কারণ এগুলো আর ওইভাবে বলা যাবে না, তাই না? এটা করো, প্রত্যেকে করো।
আচ্ছা, কেউ একজন হাত তুলেছে, পুরো পায়ে হাত তুলেছে, এই নাম। আচ্ছা ঠিক আছে, ডাউট নেই কোনো। স্যার ডান। Sir, done. স্যার আমি অ্যান্সারটা বলবো? বলবে না, বলার ইচ্ছা হয়েছে, বলো। 7/8, তারপরে 3/4, তারপরে 2/3। আচ্ছা, দেখা যাক। স্যার আমি বলবো? বলো, আমাদের যখন ইচ্ছা হয়েছে বলার, বলো। স্যার 2/3, তারপরে 3/4, তারপরে 7/8। আচ্ছা, আর কেউ বলবে? বলতে পারো। আচ্ছা, আর কেউ করিসনি নাকি বলবি না তাই জন্য চুপ করে আছি? কেউ করিসনি আর? ঠিক কথা, স্যার বল। স্যার আমার মনে হয় এটা হবে 7/8, হুম, 3/4, 2/3। আচ্ছা ঠিক আছে, মানে 7/8টা বড়। আচ্ছা আমি দেখি, অনেকে অনেক রকম উত্তর দিল। আমরা এখানে 24 এলসিএম এসছে, 24 করতে গেলে এটাকে আমাদের 6 দিয়ে করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের নিচে 24 আসছে। এখানে 3 দিয়ে গেলে 8 করতে হবে, আর এখানে 8 দিয়ে গেলে 3 দিতে হবে। তাহলে আসছে 24, 4। ঠিকই তো বলেছিস তুই। তা তোরা আগে কি বললি, লাস্টে কে স্যার বললি? 2/3, 3/4 আর 7/8। না, এটা তো হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডার আছে, এটা অ্যাসেন্ডিং অর্ডার আছে, ঠিকই তো। সবথেকে ছোটটা হবে। স্যার লাস্টে আমি বলেছিলাম। আচ্ছা হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তুমি উল্টো বলেছো, বড় থেকে ছোট বলেছো। হ্যাঁ, ডিসেন্ডিং অর্ডার হয়ে গেছে আমাদের। অ্যাসেন্ডিং অর্ডার, অর্ডারটা অ্যাসেন্ডিং অর্ডার, অর্ডারটা স্যার আমি ভুলে গেছিলাম ঠিক আছে। স্যার আমি অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং করাচ্ছেন। 2/3 এটা ছোট কার থেকে? এখানটার থেকে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এরকম থাকলে তাহলে আমাদের সুবিধা হবে। আমরা এখানে নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, এটার একটা নাম্বার দিয়ে দেবো 1, নাহলে আমাদের পরে লিখতে, কারণ আমরা তো অরিজিনালটা লিখবো, গোলমাল হয়ে যাবে। সব থেকে ছোট এটা 1, তারপর এটা 2, এটা 3। তাহলে আমাদের লিখতে গিয়ে কি হবে, সুবিধা হবে। নাহলে আমরা কি করবো, এটা লিখতে গিয়ে গোলমাল হয়ে যাবে, কি মাঝে মাঝে অনেকের ভুল হয়ে যাবে। ভুল অ্যাভয়েড করার জন্য আমরা প্রথমে নাম্বারিং করে নেব। তাহলে এখানে 2/3 সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে 3/4, তার থেকে বড় হচ্ছে 7/8। এভাবে লিখতে পারি। বা ইন অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার 2/3, 3/4, 7/8, এভাবে লিখলেও হবে। হবে, আইদার আমরা এই সাইনটা দিয়ে লিখবো। সাইনটা কি? হ্যাঁ, সবসময় মনে রাখবে, দ্য গ্রেটার নাম্বার অলওয়েজ, হ্যাঁ, ওই খোঁচা দিচ্ছে আর কি ছোটটাকে, বড়টা এই খোলা ওপেন মুখটা থাকবে বড়টার দিকে, আর যে শার্প এন্ড সেটা থাকবে হচ্ছে
ছোটটার দিকে। এটা হচ্ছে এই সাইনটা হচ্ছে লেস দ্যান গ্রেটার দ্যান সাইন, এভাবেও লেখা হয়। তাহলে বোঝা গিয়েছে এই ব্যাপারগুলো মোটামুটি আজকে কম্পারিজন কি করে করতে হয়। আর আজকে একটু ছোট্ট করে অ্যাডিশনটা আমি শিখি, আজকের ক্লাসটা এন্ড করে দেবো। এর পরের দিন আরো ডিটেলস এ অ্যাডিশন সাবট্রাকশন হবে, ছোট্ট করে অ্যাডিশনটা করি, এই ক্লাসে ছেড়ে দেবো। কারো কোনো ডাউট আছে? আচ্ছা, আমরা তাহলে অ্যাডিশনটা একটু করি। ও, পেজ শেষ হয়ে গেছে। পেজটা add করে নিই। Addition of fraction. এখানেও আমাদের কিন্তু কমন ইয়ে করতে হবে, না হলে কিন্তু আমরা অ্যাড করতে পারবো না। যেমন ধর প্রথমেই আমি যদি এটা সিম্পল দেই যে ধর 5/27 প্লাস 7/27 আর প্লাস 11/27 ইকুয়াল টু কি হবে, নিচে 27, উপরে হচ্ছে 5 প্লাস 7 প্লাস 11, সিম্পল। এখানে কি কমন ডিনোমিনেটর, তাই তো? কমন ডিনোমিনেটর বানানো হলো। স্যার উত্তর স্যার 23/27 27 বাট সব সময় তো আমাদের এই ডিনোমিনেটর গুলো কমন থাকবে না, তখন আমাদের কমন করে নিতে হবে, ঠিক আছে? স্যার যখন কমন থাকবে না তখন এলসিএম করতে হবে। এলসিএম করতে হবে, অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমাদের 2/3 প্লাস 1/4। তাহলে এইখানে আমাদের যখন অ্যাড করতে হবে তখন আমাদের কি করতে হবে, এটাকে 4 দিয়ে গুণ করলে 8/12, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 3/12। তো তার মানে কত আসছে এখান থেকে, 8 প্লাস 3 11/12। দেখ বুঝলি? 3 নম্বর। আমি আরেকটা করছি তোদের বোঝার জন্য। দাঁড়া, সহজ দেখে একটা নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এটা ভালো, 7/16 প্লাস 9/20। তাহলে এলসিএম কত, এলসিএমটাকে দেখে নি। এলসিএম 16 আর 20, LCM 2 into 2 into 4 into 5, 160, 160। তাহলে এটাকে 10 দিয়ে মাল্টিপল করতে হবে, 7 into 10/16 into 10 প্লাস 9 into, মানে এরকম হচ্ছে 17/160, কত হচ্ছে, তোরা কি এইভাবে করেছিস অঙ্কগুলো? মনে হয় করিস। এরকম স্যার আমি এলসিএম করতাম না। আচ্ছা, এলসিএমটা করতে হবে, না হলে বড় হয়ে যাবে। এলসিএম না করলে নিচের যে ডিনোমিনেটরটা মাল্টিপ্লাই করে দিলে বড় হয়ে যাবে। অনেক ক্ষেত্রে অনেকে মাল্টিপ্লাই করে দিয়ে করে। আমি সব সময় বলবো নিচেরটা এলসিএম করে করতে, এটা ডিরেক্ট করা যায়। আমরা ডিরেক্ট করব এবার, মানে একটা স্টেপ আমরা জাম্প দেব, কারণ এত করলে অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা মাঝে দুটো স্টেপ জাম্প দিয়ে করব, এই স্টেপগুলো জাম্প দেব, এই স্টেপগুলো আমরা এবার জাম্প দেব, ঠিক আছে? তো এই স্টেপগুলো জাম্প দিয়ে করব ডাইরেক্ট। মেথডটা বোঝা গেছে? আমাদের টার্গেট হচ্ছে ডিনোমিনেটরটাকে সেম করে তারপরে নিউমারেটরটাকে অ্যাড করা।
আমরা এই এক্সটেন্ডেড মেথডটা না করে আমরা যেটা প্র্যাকটিস করব, ডোন্ট ডু দিস এক্সটেন্ডেড মেথড, আমরা প্র্যাকটিস করব এর পরেরটা। আমি আরেকবার ডাইরেক্ট এটা করাচ্ছি, সেভাবে করবে। এটা বোঝা যাচ্ছে কি হচ্ছে? আমরা ডিনোমিনেটরটাকে সেম করছি, কিন্তু সেটা আমরা তাড়াতাড়ি করবো আরো। এই যে ফলো দি, স্যার হ্যাঁ এলসিএম করে 160 কিরম করে আসলো? কত আসছে রে? দাঁড়াও 4 4 8 ও হ্যাঁ 80 আসছে, 80 আসছে। ঠিক 80 আসছে। হ্যাঁ 80 আসছে, ঠিক। থ্যাংক ইউ কারেক্ট করে দেওয়ার জন্য। তাহলে আমাদের এখানে সব বদলে বদলে যাবে, গুণগুলো সব বদলে বদলে যাবে। ভুল হয়েছিল কিন্তু তার অ্যান্সার ঠিকই এসছে, লাস্টে ক্যান্সেলেশন করলে ঠিক হয়ে যেত। যাই হোক, আগের অঙ্কটাও ভুল হয়েও ঠিক আছে, কিন্তু এটা আরো ঠিক হচ্ছে। 5 দিয়ে হবে, তাহলে 80 আসলে 5 দিয়ে, আর এখানে কত দিয়ে? 4 দিয়ে। তাহলে এখানে কত আসছে? 80 35 প্লাস এখানে 80, আর এখানে কত আসছে? 4 নং 36। তাহলে 80 এর সঙ্গে অ্যাড হচ্ছে 35 প্লাস 36, তাহলে কত হচ্ছে? 71/80। নাও ইট ইজ দ্য অ্যান্সার। আমরা এটা ডিরেক্ট করব, দেখি। আচ্ছা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে? বাকিরা যারা রয়েছে কিভাবে হচ্ছে? ডিনোমিনেটরটাকে আমরা সেম করছি, এই মাঝের দুখানা স্টেপ আমরা জাম্প দিয়ে করব। ফলো দিস মেথড, কিভাবে করব? এইভাবে করব। এই দেখে নে ভালো করে কি মেথড আমি করছি। এটা যদি না বুঝিস তাহলে ওপরেরটা ফলো করবি, অনেকে এটা বুঝতে অসুবিধা হয়, কিন্তু ফাইনালি আমাদের এটাই করতে হবে। স্যার এটার আগের পেজটা যাবেন? কোন পেজটায়? এই দুটোর আগে? নো স্যার, এই পেজটাই। হ্যাঁ স্যার এটা 16 লিখেছেন? 16 আমরা এই লাইনটা ডিরেক্ট করব। এটা কিভাবে করব একটু দেখবো। স্যার হুম স্যার স্যার আমি ওরকম করে করেছি স্যার, এটা ওইভাবেই করতে হয়, নিয়েছি স্যার। ওইভাবেই করতে হয়, ডাইরেক্ট করতে হয়। কিন্তু আমরা বুঝে নিলাম কিভাবে হচ্ছে, এবার আমরা ডিরেক্ট করব। কিভাবে করব দেখে নি একবার। প্রথমেই একটা লম্বা দাগ দিয়ে আমরা এই এলসিএম, যেটা এলসিএম অফ 16 আর 20 কত হচ্ছে? 80। এইটা দেখে নাও ভালো করে, এই মেথডটা, এটাই আমরা করব। হ্যাঁ, ওপরেরটা ছিল এক্সপ্লেনেশন কেন হচ্ছে, এবার এটা আমরা ফলো করব। ফলো দিস মেথড, এই দুটোর এলসিএমটা ডাইরেক্ট লিখে দেব নিচে। এইবার আমাদের কি করতে হবে? এই 16 ডিভাইডেড বাই 80 কত হচ্ছে? 5 ইন্টু 7 35, ডাইরেক্ট করতে হবে। এটা কি মনে থাকবে? 80 কে ডিভাইড করব 16 দিয়ে, তারপরে পুরো বিষয়টাকে গুণ করব 7 দিয়ে, মানে এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর ডিনো, দেন মাল্টিপ্লাইড বাই নিও। এইটা হচ্ছে মেথডটা, এটা মুখস্থ করে নিতে হবে পদ্ধতিটাকে। প্রথমে এলসিএম যেটা আসবে সেটাকে ডিনোমিনেটর দিয়ে গুণ করে তাকে নিউমেরেটর দিয়ে গুণ করতে হবে, তাহলে আসছে কত? 35। এদিকেও তাই, 20 দিয়ে 80 কে ডিভাইড করতে হবে, সেটা দিয়ে 9 কে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে? 36। তাহলে একবারে আমরা লিখবো হচ্ছে কত? এইটা হচ্ছে আমরা ফলো করব ডাইরেক্ট। তিনটে স্টেপে আমাদের যোগ করতে হবে। এই যে ইলেবোরেট মেথড আমি যে করেছি উপরে, এটা বোঝার জন্য, দিস ইজ ফর আন্ডারস্ট্যান্ডিং, নট ফলো দিস ইলেবোরেট মেথড। এত বড় করে করলে হবে না। মাঝের স্টেপগুলো, এই যে মাঝের স্টেপটা আছে, এই স্টেপটাকে আমাদের কি করতে হবে? জাম্প করে যেতে হবে। এই স্টেপটাকে আমরা দেখাতে পারবো না। এখানে এই যে স্টেপটা আছে, এই স্টেপটা আমরা দেখাতে পারবো না, এটা অনলি ফর আন্ডারস্ট্যান্ডিং। আমরা এই দুটোকে একবারে করব। তাহলে আমরা একবারে আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। কপি হয়ে গেছে তো?
Yes, sir. ওকে 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 আচ্ছা 7/11 প্লাস 11 না 16 প্লাস 11/12 প্লাস 19/24। তাহলে এলসিএম প্রথমেই করতে হবে আমাদের। এলসিএম যাদের অ্যাডিশনে প্রবলেম হবে নেক্সট ডে আমি আবার অ্যাডিশন করাবো, ফলে আমরা যখন প্র্যাকটিস করব তখন অসুবিধা হলে নেক্সট ডে আমরা আবার করব অ্যাডিশন সাবট্রাকশন, নেক্সট ডে আমরা করব। যারা পারছো তারা ভালো করে করবে, হোমওয়ার্ক গুলো অবশ্যই করবে। এলসিএম 16 12 24 আমরা এলসিএম করছি। 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 24। এলসিএম খুব ফাস্ট করতে হবে, এবার বুঝতেই পারা যাচ্ছে, কারণ আমাদের এখন এলসিএমটা বারবার লাগবে। তাহলে এলসিএম কত আসছে? 2 ইন্টু 2 ইন্টু 2 দুগুণে 4, এখানে 8 8 8 8 8 এটা 48 48, এটা হচ্ছে এলসিএম। ঠিক আছে, 48 একবারে 48 এখানে লিখবে। এবার করো, প্রথমটা কত আসবে? এই এলসিএমটাকে ভাগ করতে হবে ডিনোমিনেটর দিয়ে, তাকে গুণ করতে হবে নিউমারেটর দিয়ে। তাহলে 48 কে 16 দিয়ে ভাগ করে 7 দিয়ে মাল্টিপ্লাই। 21. হ্যাঁ Sir, 21. First একটা. 16 দিয়ে 48 কে ডিভাইড স্যার করে, সেকেন্ড একটা 44। রাইট। তাহলে এইটা আসবে 21। আমি একটু ভেঙে লিখছি, এটাও ভাঙা যাবে না, একবারে করতে হবে। এই যে, ঠিক আছে, কোথা থেকে আসলো? ভাগ করে। এটা 11 কে কত দিয়ে? এই 44। 19 into 2। হ্যাঁ, এইটাও একবারে করে দিতে হবে আমাদেরকে। যাই হোক, আমি একবার লিখলাম তাও। 21 প্লাস 44 প্লাস কত আসছে? 38। 38। এবার এগুলো অ্যাড করে দাও। 8 9 10 11 12 13 1 4 4 8 9 10 103, তাই তো? এখানে শেষ করলে হবে? নাকি রে? হবে না, স্যার ভাগ করতে হবে। এটা মিক্স ফ্র্যাকশন। স্যার মিক্স করে পাশে অ্যাড করব। মিক্স ফ্র্যাকশনে এক্সপ্রেস করতে হবে, মিক্স ফ্র্যাকশন করতে হবে। 7 এসছে, তাহলে কত আসছে? 7 স্যার 2। তাহলে স্যার আসছে 2 হোল 7/48 অফ 7 আউট অফ 48। 7 আউট অফ 48 বা 7/48, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই হচ্ছে একটা ফুল লেন্থ অ্যাডিশন। আই থিঙ্ক তোমরা ব্যাপারটা কিছুটা বুঝতে পেরে গেছো। যদি অসুবিধা থাকে, ডাউট থাকে, নেক্সট ডে আমরা আবার অ্যাডিশন করব। আমরা হোমওয়ার্ক দেখব, হোমওয়ার্কে থাকবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, লোয়েস্ট ফর্মে এক্সপ্রেস করা, এইগুলো কিন্তু আমাদের থাকবে। আর সিম্পল কিছু অ্যাডিশন থাকবে, এগুলো আমরা করব। সাথে আমাদের কিছু পূর্ণ অঙ্ক থাকবে। আর একটা কথা, আমরা যে ক্লাস এতদিন করছি তার উপরে একটা টেস্ট হবে, ফার্স্ট মক টেস্টটা কন্ডাক্টেড হবে। ডেট বলে দিচ্ছি আমি, 29 মার্চ। এই মাসের লাস্ট স্যাটারডে যেটা, সেই দিন ফার্স্ট মক টেস্ট হবে। স্যার কত মার্কস হবে? 25 ধরে নে, 25 to 30। আমি কিছু সাজেশন দেব সেই এক্সামের জন্য, আমি সাজেশনগুলো পাঠিয়ে দেব গ্রুপে। সেই সাজেশন যেটা থাকবে সেটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে এক্সামের জন্য। আমি কিছু সাজেস্টিভ অঙ্ক
হ্যাঁ, পুরো যে আমি করিয়েছি এখনো পর্যন্ত কি কি করিয়েছি আমি করিয়েছি ডিভিশন, ডিভিজিবিলিটি রুলস, এলসিএম, এইচসিএফ, তারপরে আমরা শিখেছি হচ্ছে এখন ফ্র্যাকশন, ফ্র্যাকশন কিছুটা থাকবে, Fraction. এলসিএম এইচসিএফ এর অনেক কিছু শিখেছি একদম ফার্স্ট। Simplify. সিম্পলিফিকেশন, Simplify. সিম্পলিফাই সামান্য শিখেছি। ব্র্যাকেটের এখনো আমরা অ্যাপ্লিকেশন শিখিনি, আমরা করব। সিম্পলিফিকেশন কিছু থাকবে সামান্য, আমি একটা সাজেশন দেব, সেইগুলো ফলো করবে এবং আমার যে হোমওয়ার্ক এগুলো ফলো করলে মোটামুটি ক্লাস টেস্টের প্রিপারেশন হয়ে যাবে। আই থিঙ্ক ততদিনে তোমাদের যাদের নিজেদের এক্সাম চলছে সেগুলো শেষ হয়ে যাবে। এই মাসের লাস্টে নিশ্চয়ই কারো আর এক্সাম থাকবে না। থাকবে কারো এক্সাম? স্কুল এক্সামের কথা বলছি। No, sir. No, sir. হ্যাঁ, তাহলে আমরা তখন যাদের সিবিএসসি আইসিএসসি বোর্ড আছে প্রত্যেকেরই এক্সাম শেষ হয়ে যাবে। আমরা 29 মার্চ আমাদের ফার্স্ট মক টেস্ট হবে। তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করো, মাঝে এখন অনেকগুলো দিন আছে। আমরা অলরেডি ফ্র্যাকশন শিখছি এবং প্রিভিয়াস হোমওয়ার্ক আমি পাঠাবো তোমাদেরকে। যেরকম এই নতুন হোমওয়ার্ক পাঠাবো, আমি কিছু প্রতিদিন দুটো করে হোমওয়ার্ক যাবে, একটা নতুন যেটা করাচ্ছি তার উপরে কিছু হোমওয়ার্ক যাবে, আবার পুরনো হোমওয়ার্কও যাবে। দুটো মিলিয়ে আমরা কিন্তু নিজেদের প্র্যাকটিসটা করব। তাহলে আমরা ক্লাস টেস্টে যেটা হবে মক টেস্টে সেটা মোটামুটি একটা পারফরমেন্স আমরা দিতে পারবো। ঠিক আছে? কারো কোনো সাথে আগে করলে ভালো হয়, কারণ স্যার 1 এপ্রিল থেকে আমাদের পরীক্ষা। 1 এপ্রিল থেকে তোদের পরীক্ষা? ইয়েস স্যার। ও আচ্ছা আমারও আচ্ছা। সিলেবাস তার আগেই শেষ হয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে যে অনেকের আবার মাঝে পরীক্ষা আছে, ঠিক আছে? তো তাহলে ঠিক আছে, তাহলে একটা কাজ করতে পারি, আমরা 29-এ না নিয়ে ওই সপ্তাহের মধ্যে কোনো একদিন পরীক্ষাটা নিয়ে নেব। ঠিক আছে তো? কারণ আমি বলছি 29 মার্চ আমার ক্লাস হবে না। 29 মার্চ ক্লাস ছুটি থাকবে। স্যার অনলাইন না অফলাইন? কোনো ক্লাসই হবে না, অনলাইন অফলাইন কোনো ক্লাসই 29 মার্চ হবে না। তার পরিবর্তে আমি ওই পরীক্ষাটা অনলাইনে হবে। পরীক্ষাটা আমি সবাইকে কোশ্চেন পাঠিয়ে দেব, তোমরা ক্যামেরা অন করে অনলাইন অন করে এক্সাম প্রিন্ট আউট করে রাখবে। কোশ্চেনটা গ্রুপে আমি পাঠিয়ে দেব, তোমরা প্রিন্ট আউট করে ওটা যখন এক্সামটা দেবে তখন অনলাইনের সামনে ক্যামেরার সামনে বসে এক্সামটা দেবে, আমি দেখব। ক্যামেরা অন থাকবে সবার, আমি দেখব। ঠিক আছে? সেই এক্সামটা যেটা হবে সেটা স্যাটারডেতে না নিয়ে আগে কোনো একদিন হতে পারে। ঠিক আছে তো? কিন্তু আমি থাকছি না, আমি পুরো উইকটাই থাকবো না তখন। তোমাদের ওই স্যাটারডেটা, ওই সানডেটা, সরি 29 বলে 30 আর কি, ওই 29 যে স্যাটারডেটা, ওই স্যাটারডেটা আমাদের ছুটি থাকবে। তাহলে আমরা 22 ক্লাস, শুনে নাও। স্যার হুম 20 to 25 এর মধ্যে ক্লাস পরীক্ষাটা নিলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তখন বলে দেবো। মোট কথা ওই লাস্ট উইকে পরীক্ষাটা হবে। তোমরা সবাই জেনে রাখো, মার্চের লাস্ট উইকে পরীক্ষা হবে। তোমাদের প্যারেন্টসদের সাথে তোমরা আলোচনা করে নাও। প্রেফারেবল ডেট আমরা 25, 6ও রাখতে পারি, কারণ যেহেতু অনলাইন হবে কোনো ব্যাপার নেই যে একদম এইভাবেই এক্সামটা দিতে হবে। তোমরা ফার্স্ট মক টেস্ট নিজেদের মতন করে দিয়ে আমাকে খাতাটা পাঠিয়ে দেবে। খাতাটা খুব পজিটিভলি পাঠাবে। এক্সামটা তোমাদের প্যারেন্টসরা সামনে থাকবে, তারা তাদের সুবিধা মতন টাইমে এক্সামটা নেবেন। আমি প্রত্যেককে বলবো, আমি গ্রুপে মেসেজ করে দেবো, প্যারেন্টসরা আছেন তারা নিজেদের মতন এক্সামটা কন্ডাক্ট করিয়ে নেবেন যখন তাদের ঠিক মনে হয়। আমি প্রয়োজন পড়লে ওপেন করে দেবো ফার্স্ট মক টেস্টটা। এর পরের গুলো হয়তো আমার সামনে বসে দিতে হবে। ফার্স্ট মক টেস্টটা আমি ওপেন করে দেবো, কোশ্চেন দিয়ে দেবো। উইদিন 1 or 2 days এর মধ্যে তোমরা এক্সামটা দিয়ে আমাকে খাতাটা পাঠিয়ে দেবে। ঠিক আছে? তাহলে আই থিঙ্ক তোমাদের আর অসুবিধা থাকছে না। ওকে স্যার। হুম ঠিক স্যার আছে। 25 মার্চে পাঠাবেন না? হ্যাঁ হ্যাঁ ওইরকম। আমি 22 একটা ক্লাস আছে, এখন আমাদের দুটো ক্লাস আমাদের হবে তার আগে। সেই দুটো ক্লাসের মধ্যেও তোমাদের কোনো ডাউট থাকলে বা এক্সাম কিভাবে হবে, কি কোশ্চেনের প্যাটার্ন হবে, সব গ্রুপে দিয়ে দেওয়া হবে। তোমরা গ্রুপটা একটু ভালো করে follow স্যার পিডিএফ করে পাঠাবো? হ্যাঁ, তোমরা অ্যান্সার যেগুলো আমি বলে দেবো সব এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন আমি পরে বলে দেবো। আমি জাস্ট ডিক্লেয়ার করে রাখলাম যে এই মাসের লাস্ট উইকে একটা এক্সাম হবে। ডিটেল সিলেবাস আমি পাঠিয়ে দেবো, এক্সামের যে হবে সেটাও পাঠিয়ে দেবো গ্রুপে। তোমরা শুধু নিজেদেরকে প্রিপেয়ার করো সেই এক্সামটার জন্য, সেটাই হচ্ছে আমার কথা। ওকে?
আর প্রত্যেকে আমার যে নাম্বারটা আছে গ্রুপে বা আমার পার্সোনাল যে নাম্বার সেখানে নয়, আরেকটা যে নাম্বার আমি দিয়েছিলাম গ্রুপে সেইখানে তোমরা হোয়াটসঅ্যাপ গুলো পাঠাবে, না হলে হোয়াটসঅ্যাপ সব মানে একসঙ্গে সব মিলেমিশে যাচ্ছে। হ্যাঁ, অনেকেই পাঠাচ্ছ, অনেকে হয়তো খেয়ালের জন্য পাঠাতে পারছো না। আমি নাম্বারটা গ্রুপে আজকে আরেকবার দিয়ে দিচ্ছি, তোমরা ওই নাম্বারটাতে কিন্তু আমাদের হোমওয়ার্ক গুলো পাঠাবে। হ্যাঁ, গ্রুপের মধ্যে হোমওয়ার্ক পাঠাবে না, আমি নাম্বারটা গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখানে হোমওয়ার্ক পাঠাবে। ওকে, তো সবাইকে গুড বাই। আজকের মতন ক্লাস এখানেই শেষ করছি। বাই স্যার। Bye bye. বাই স্যার। Bye bye.